আচ্ছা, লাইভে দিয়েছি, একটু লাইভটা চেক করেন তো সাউন্ড হচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। যদি প্রয়োজন মনে হয় আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং একটু মনোযোগ দিলে হয়তো জন কিডস নিয়ে সমস্যাগুলো আর থাকবে না। মনোযোগ দিতে হবে, একটু পড়াশোনায় ফিরতে হবে, পাশাপাশি হচ্ছে নিজে একটু পড়তে হবে। কেউ ক্লাস করে না, মেনশন করে কি করব? আচ্ছা, আপনি আপনার দায়িত্বটুকু যদি পালন করেন, সবাই সবার জায়গা থেকে যাকে মেনশন করলেন ক্লাস করলে করুক, না করলে না করুক, সেটা তার ব্যাপার। আপনার দায়িত্বটুকু আপনি যদি পালন করে যান তাতেই হবে, তাই না? ভাইয়ের ক্লাস কখন শুরু হয়েছে? জাস্ট নাও। আচ্ছা, আমাদের জন কিটসের কি কি কবিতা আছে বলেন? Ode on a Melancholy, Ode on a Melancholy, Ode to Nightingale, Ode on a Grecian Army. First Looking on Chapman's Summer, On first looking into a Chapman's Homer.
আমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে ওডোনা মিলানকোলি থেকে, ওট্টু নাইটিঙ্গেল থেকে, আর ওডোনা গ্রেসিয়ানান, এই কবিতাগুলো থেকে বেশিরভাগ সময় আমাদের হচ্ছে প্রশ্নগুলো এসে থাকে। এই তিনটা কবিতা যদি আপনাদের ক্লিয়ার থাকে, বুঝতে মানে ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলেই হচ্ছে মূলত কোনো ধরনের সমস্যা থাকবে না। বুঝেছেন? অ্যান্সার করতে পারবেন প্রশ্নগুলো। পরীক্ষা কবে থেকে শুরু? 5 তারিখ। 5 তারিখ। কিছু কি মনে আছে কবিতাগুলো সম্পর্কে? সর্বপ্রথম আমাদের জন কিটস সম্পর্কে জানতে হবে। মনোযোগ আছে সবার? হ্যাঁ ভাইয়া। ওকে, একটু মনোযোগ দেন। জাস্ট কয়েক ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝে নিই। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকি তাহলেই হচ্ছে আমাদের সোজা হয়ে যাবে বিষয়গুলো। একজন ক্রিটিক আছেন যার নাম ছিল, বলেছিলাম, হারোল্ড ব্লাম। এই ক্রিটিক বলেছিলেন যে জন কিটস তার কবিতাগুলোতে মূলত নেগেটিভ ক্যাপাবিলিটির ব্যবহার করে। এখন নেগেটিভ ক্যাপাবিলিটি জিনিসটা আগে আমাদের বুঝতে হবে, যেহেতু নেগেটিভ ক্যাপাবিলিটি শর্ট কোশ্চেন আছে না? হ্যাঁ ভাইয়া আছে। বলতে পারবেন নেগেটিভ ক্যাপাবিলিটি কি? যে কেউ? নেগেটিভ ক্যাপাবিলিটি জিনিসটা কি? যতদূর খেয়াল হচ্ছে এরকম যে নেগেটিভ কোনো কিছু বা প্রতিকূল কোনো কিছু নিয়েও ভালো কিছু মানে উপস্থাপন করাটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। ওরা কবিতায় কবি নিজেকে মানে দূরে রেখে কবিতা লিখে রাখতে, মানে এখানে নিজের কোনো কিছু আনে না, নিজের নিজ সম্পর্কে কিছু বলে না। আর কেউ? কবি যে কল্পনা করে যে কোনো কিছু লেখে, সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। কি বললেন, কি করলেন না করলেন আল্লাহই জানে। নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে সাময়িক একটা শান্তি পেতে পৃথিবীর দুঃখ কষ্ট ভুলে কল্পনার জগতে হারিয়ে যাওয়া। কি বলছি? সাময়িক দুঃখ কষ্ট ভুলে পৃথিবীর সকল মানে কিছুকে নিয়ে মানে কল্পনার জগতে হারিয়ে যাওয়াকে নেগেটিভ ক্যাপাবিলিটি বলে। সাময়িক বা কিছু সময়ের জন্য একটা শান্তি পাওয়ার জন্য পৃথিবীর দুঃখ কষ্ট যত কিছু আছে এগুলো ভুলে কল্পনার জগতে হারিয়ে যাওয়াটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। কেন এই কথা বা কেন নেগেটিভ ক্যাপাবিলিটি জন কিটস ব্যবহার করেছে? কারণ জন কিটসের জীবনটা দুঃখে একেবারে পরিপূর্ণ ছিল। তার ছোট ভাই খুব অল্প বয়সে মারা গিয়েছিল। 1804 সালে তার বাবা মারা গিয়েছিল এবং তার বাবা মারা যাওয়ার 2 মাস পরে তার মা অন্যত্র আরেকজনকে বিয়ে করেছিলেন। তবে কিছুদিন পরেই তার মা তার সেই নতুন স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। জন কিটস ও তার ভাইয়েরা তার দাদির বাসায় থাকা শুরু করেছিল। এরপর 1810 সালে জন কিটসের মা কিন্তু যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। জন কিটসের এই যে অবস্থাগুলো, তার ভাই মারা গেল, তার বাবা মারা গেল, তার মা এক জায়গায় বিয়ে করলো, তা আবার ডিভোর্স হলো, একটা সময় গিয়ে আবার মারা গেল। 1804 সালে তার বাবা মারা গেল, 2 মাস পরে তার মা অন্য কোথাও বিয়ে করলো, এবং এই যে তার বাবা মারা যাওয়ার 6 বছর পর 1810 সালে তার মা টিউবারক্লোসিস বা যক্ষ্মা রোগে মারা গেল।
এই যে ভাইয়া জন কিটও কি হচ্ছে টিউবারকুলোসিসে মারা যায়? জি, এবং আরেকটা কারণ ছিল এখানে, এই যে সবকিছু মূল এই সবকিছু ঘটনাগুলো, তার যে মানসিক একটা অশান্তি, পাশাপাশি জন কিটস শারীরিকভাবে সবসময় খুব অসুস্থ থাকতেন, আর তার অর্থনৈতিকভাবেও সবসময় দুরবস্থা চলতো। এই সব কিছুতেই জন কিটস একেবারে ভেঙে পড়েছিল। তাই তার যে দুঃখ কষ্টগুলো, এই সব ভুলতে তিনি কল্পনার আশ্রয় নেয়। এই কল্পনার আশ্রয় বা সাময়িক শান্তি পাওয়াটাকেই তিনি নেগেটিভ ক্যাপাবিলিটির ব্যবহারটা করেছিলেন। ক্লিয়ার? জি ভাইয়া। তো ওনার যে কবিতাটা ওড টু আ মিলানকলি, এই কবিতাটাতে বিশেষ করে আমরা ওনার কষ্টের বিষয়গুলো পাই। কারণ কি, ওড টু মিলানকলি কবিতাটা আমাদের ব্রিটিশ রোমান্টিক কবি জন কিটসের একটা অসাধারণ কবিতা। এই কিটসের কবিতাটা 5টা তার যে ওড আছে, এই 5টা ওডের মধ্যে একটা 1820 সালে এটা প্রকাশিত হয়েছিল। এই কবিতায় বিষণ্ণতার সাথে কিভাবে পথ চলতে হয়, দুঃখ কষ্টকে সাথে নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়, এই সব বিষয় নিয়ে কথা বলেছেন। কবির মতে দুঃখের সময় ভেঙে না পড়ে, বরং সেই দুঃখকে সাথে নিয়ে কিভাবে একাত্মতা গড়া উচিত, কিভাবে সামনের দিকে যাওয়া যায়, এই কথাগুলোই তিনি এই কবিতাতে বলেছেন। আপনি যদি কবিতাগুলো ধাপে ধাপে মানে আলাদা করার চেষ্টা করেন, তাহলেই বুঝবেন। ওট্টু মিলানকুলি কবিতাটাতে একটা কথা মনে রাখবেন, যে তিনি দুঃখকে সাথে নিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় এই কথা বলেছেন। দুঃখের সময় ভেঙে পড়া যাবে না, দুঃখের সময় কি কি করা যাবে না, কি কি করা যাবে, এই কথাগুলোই তিনি তার কবিতায় বলেছেন। আর ওটুয়া গ্রেসিয়ানান কবিতায় কি বলছে, সেখানে তিনি একটা পাত্র দেখেছিল, সেই পাত্রের উপর কিছু খোদাই করা চিত্র ছিল, সেই চিত্রগুলো বর্ণনা করেছেন। ওটুয়া নাইটিঙ্গেল কবিতায় কি বলেছিল, তার দুঃখ কষ্টগুলোকে ভুলে সাময়িক সময়ের জন্য তার মনে হয়েছিল নাইটিঙ্গেলের জগৎটাই ভালো তার এই পৃথিবীর জগতের থেকে। সে কল্পনায় নাইটিঙ্গেলের সাথে চলে গিয়েছিল, নাইটিঙ্গেলের জগতে চলে যেতে চায়। নাইটিঙ্গেল অনেক উপরে বাস করে, অনেক উপরে ঘুরে বেড়ায়, নাইটিঙ্গেলের সুর অনেক সুন্দর। কবি ভেবেছিল সে হয়তো স্বর্গের সুখ পায় পেয়ে থাকে, কিন্তু পৃথিবীতে আমরা সবসময় দুঃখ কষ্টকে সাথে নিয়ে চলাচল করি। পার্থক্যগুলো বুঝতে পেরেছেন? মানুষ, কোনো পার্সন নাকি হচ্ছে কোনো প্লেস নাকি ভাইয়া? কি নাইটিঙ্গেল একটা পার্সন? নাইটিঙ্গেল একটা পাখি। ক্লিয়ার হয়েছে তিনটা কবিতার বেসিক জিনিসটা? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। বলেন। ওড টু মিলানকলি কবিতায় নির্দিষ্ট একজন কাউকে প্রশ্ন করে উত্তর দেবেন, পারবেন? মিতালি রায়। জি ভাই। আপনি বলেন ওড টু ওড অন আ মিলানকলি কবিতাটার মূল বেসিক জিনিসটা কি? এই কবিতা আসলে পোয়েট দেখাইছেন যে তা মানে জীবন নেটের সমস্যা কি আপনার না আমার? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ওনার সমস্যা, আপনার কথা বুঝতে জি ভাইয়া শোনা আপনার যাচ্ছে ভাইয়া। এখন যাচ্ছে, বলেন। ভাইয়া শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, কবিতা পোয়েট দেখাইছে যে জীবনে দুঃখ এবং সুখ সব দুটাই থাকবে, তার মাঝে আমাদের কি মানে এই ইয়াটার মাঝে আমাদের যে সুখকে বেছে নিতে হবে আর কি। মানে দুঃখ তো থাকবেই, কিন্তু তারপরেও মানে সুখের অনুভূতিটা, দুঃখ সুখ মিলে দুটাই মানে জীবনের এই দুটাই থাকবে আর কি, এইরকম কিছু একটা বুঝাইছে। আচ্ছা, একটু লাইনে থাকবেন। নুরাইন আরা মিম। জি ভাইয়া। নুরাইন আরা মিম ঘুমাইছে উনি। মুক্তা আক্তার। জি ভাইয়া। এতক্ষণ পর বলেন, ওডোনা মিলানগুলি কবিতাটাতে বেসিক জিনিসটা কি জানতে পারলাম?
ভাইয়া তো আমি শুনেছি, আজকে মাত্র শুনতেছি, এটা আগে পড়া হয়নি। কয়েকদিন পর পরীক্ষা, এখন যদি এই কথা বলেন তাহলে হবে? ভাইয়া পড়ে ফেলবো এটা ক্লাস শেষেই। ওকে। মুক্তা আক্তার, আমি তো একটু আগেও বললাম, শুনেন নাই? জি ভাইয়া শুনেছি। সেখান থেকে তো বলা উচিত। মুক্তা আক্তার বলেন, ওডোনা মিলানকোলি কবিতার মূল বেসিক ব্যাপারটা কি? যারা লাইভে দেখতেছেন জানা থাকলে কমেন্টে বলে দিবেন। যতটুকু বলছি এই জায়গাটা থেকেই কমেন্টে বলে দিতে পারেন। বলেন মুক্তা আক্তার আপু। ওরোনা মিলানকোলি কবিতায় কবি বলেছেন যে আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, দুঃখ কষ্ট থাকার পর আমাদেরকে এগিয়ে চলতে হবে। দুঃখ কষ্ট থাকলে আমাদের আর কি মানে ভেঙে পড়লে চলবে না, আমাদের নিজেকে শক্ত হয়ে চলাচল করতে হবে এবং হচ্ছে দুঃখ কষ্টকে এগিয়ে নিয়েই আমাদের আর কি জীবনটাকে আগে নিতে হবে। ওকে। এমডি হাসান শিকদার, জি ভাইয়া। আপনি বলেন ওড টু আ নাইটিঙ্গেল কবিতার মূল ব্যাপারটা কি? মূল বিষয়গুলো যদি আপনার জানা থাকে অ্যান্সারগুলো করতে সুবিধা হবে, বলেন। কবিতাতে মেইনলি বলা হয়েছে স্যাডনেস এবং আগলি আগলি এই দুইটা কথা বলা হয়েছিল, পেইনফুল লাইফ এগুলো বলা হয়েছে। এগুলা এগুলোর থেকে আমাদের যেগুলো অ্যাকসেপ্ট করতে হবে সেটা হচ্ছে প্লেজার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে বেসিক্যালি এস্কেপিজমটাও বিশেষ করে বোঝানো হয়েছে। এস্কেপিজম বলতে আমাদের স্যাডনেস এবং পেইনফুল থিং, আগলি থিং এগুলোকে এস্কেপিজম করে আমাদেরকে প্লেজার অফ দ্য ওয়ার্ল্ড এটা এনজয় করতে হবে, এটা বলা হয়েছে আর কি। আচ্ছা, সবাই আর একটু মনোযোগ দেন। আমি আবার বলি, প্রথমত ওডোনা মিলানকোলি, মিতালি আপনি একটু আবার শোনেন, আপনার বলার মধ্যে সমস্তটাই ভুল ছিল। ওডোনা মিলানকোলি কবিতাটাতে মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হচ্ছে, যেহেতু জন কিটস সবসময় দুঃখের সাথে ছিল, তো এই জন্য এই কবিতায় তিনি আলোচনা করেছেন কিভাবে বিষণ্ণতা বা দুঃখের সাথে পথ চলতে হয়, এই কথাগুলো বলেছেন। কবির মতে দুঃখের সময় ভেঙে না পড়ে দুঃখকে সাথে নিয়ে কিভাবে সামনের দিনগুলো গড়া যায়, কিভাবে একাত্মতা তৈরি করা যায়, কিভাবে সামনের পথ চলা যায়, এই কথাগুলো বলেছেন। বিশেষ করে দুঃখের সময়ে কি কি করা যাবে না, দুঃখের সময় কি করা যাবে, এই বিষয়গুলো বলেছে। সর্বশেষে কষ্ট আর আনন্দ, অর্থাৎ দুঃখ সুখ, এই দুইটা বিষয়ের মধ্যে সংশ্লিষ্টতা দেখিয়েছে। ক্লিয়ার? মেইনলি তিনটা বিষয় আছে কবিতাটাতে। দুঃখের সময় কি কি করা যাবে, দুঃখের সময় কি কি করা যাবে না, আর দুঃখ আনন্দ, এই দুইটা জিনিসের মধ্যে কি ধরনের সংশ্লিষ্টতা আছে, এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায়। যদি আমি একটু বলি এই পয়েন্টগুলো ক্লিয়ার করার জন্য, যে দুঃখের সময় তিনি প্রথম স্ট্যাঞ্জাটাতে বলেছেন, তিনটা স্ট্যাঞ্জা আছে। প্রথম স্ট্যাঞ্জায় তিনি বলেছেন দুঃখের সময় কি কি করা যাবে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে তিনি কবিতাটাতে কি বললো। সর্বপ্রথম এখানে একটা ওয়ার্ড পাবো, যেটা হচ্ছে লিথ। লিথ হচ্ছে একটা নদী, যেটাকে বলা হয় রিভার অফ ফরগেটফুলনেস। লিথের অর্থ, অর্থাৎ দুঃখে জর্জরিত হলেও একজন ভুক্তভোগীর কখনো লিথ নদীর পানি পান করা যাবে না। কেন? লিথ জিনিসটা কি? মনে প্রশ্ন আসে না? ওটা একটা বলেন লিথ মানে কি? লিথ দ্বারা কি বুঝিয়েছে এখানে? বিষ বিষ আর কি। না, গ্রিক মাইথোলজিতে বলা আছে, বা গ্রিক মাইথোলজি অনুসারে লিথ হচ্ছে মর্তের একটা নদী। যখন কেউ মারা যায় তখন তার অতীতের সবকিছু ভুলতে এই নদীর পানি তাকে খাওয়ানো হতো। এতে করে ওই ব্যক্তি তার অতীতের সকল স্মৃতি ভুলে যেত। তাহলে মেইন বিষয়টা কি? লিথ দ্বারা কি বুঝলাম? লিড ইজ এ রিভার, এটা দ্বারা বোঝা যায় লিড হচ্ছে একটা রিভার। Lead refers to the lead
according to Greek mythology, Lith refers to the river of forgetfulness. The poem represents seeking oblivion or trying to forget sorrow by embracing melancholy. দুঃখ কষ্টগুলোকে বিষণ্ণতাকে ভুলে যাওয়ার জন্য মূলত হচ্ছে এই লিথ নদীর পানি তাকে পান করানো হতো, বা অতীত স্মৃতিগুলোকে ভুলে যাওয়ার জন্য লিথ নদীর পানি তাকে পান করানো হতো। ক্লিয়ার? তাহলে ব্রিফ কোশ্চেনে যদি আসে হোয়াট ইজ মিন বাই লিথ, LETHE, তাহলে অ্যান্সার লিখবেন লিথ রেফার্স টু দ্য রিভার অফ ফরগেটফুলনেস ইন গ্রিক মাইথোলজি। দ্য পোয়েম represents seeking oblivion or trying to forget sorrow by embracing melancholy. Clear? ওকে ভাই। জি ভাইয়া। এবার আসি কবিতাটাতে তিনি দুঃখের সময় কি কি করতে বলছে, কি কি করা যাবে না, এই কথাগুলোতে কি কি করা যাবে না কি বললো। তো তিনি বলছেন এই লিথ নদীর পানি পান করা যাবে না, কারণ আপনি যদি দুঃখগুলো ভুলে যান, লিথ নদীর পানি পান করলে মানুষ যেহেতু সবকিছু ভুলে যায়, তো অনেক বেশি দুঃখ পাওয়ার পরেও আত্মহত্যা করা যাবে না, মৃত্যুর সাথে জড়িত বিষয় চিন্তা করা যাবে না, কারণ একটি আত্মার যন্ত্রণাকে তন্দ্রাচ্ছন্ন করে তুলবে। এজন্য কবি এই ভুক্তভোগীকে তার দুঃখের গভীরতা সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে বলেছেন। এবার আপনি যদি লিথ নদীর পানি পান করে অতীতের স্মৃতিগুলো ভুলে যান, তাহলে সামনের দিকে আপনি আরো দুঃখ পাওয়ার মতো অনেক কাজ করে যাবেন, অতীত থেকে শিক্ষা নিতে পারবেন না, এবং দুঃখ পাওয়ার পরে যদি আত্মহত্যা করতে যান বা মৃত্যুর সাথে জড়িত বিষয় চিন্তা করেন, তাহলে আত্মহত্যা একটা মহাপাপ, সব থেকে বড় একটা পাপের সামিল হচ্ছেন, এবং আত্মহত্যা একটা জীবনের কোনো সমাধান নয়। তো ব্রিটিশ বা খ্রিস্টান বা এই গ্রিক মাইথোলজির বা পূর্বের সময়ে তারা হচ্ছে পুনর্জন্মে বিশ্বাসী। এই জন্য বলে যদি আপনি আত্মহত্যা করেন বা এরকম লিথ নদীর পানি পান করেন, তাহলে পরবর্তীতে আবার যখন আপনার জন্মগ্রহণ হবে, পুনর্জন্ম হবে, তখন আপনাকে অনেক বেশি আরো কষ্ট ভোগ করতে হবে। অথবা যদি আমরা এটাও না ভাবি যে আপনি পরবর্তী জীবন, মৃত্যুর পরের যে জীবনটা, যেটা হচ্ছে স্বর্গে বা হেভেনে কাটাতে হয়, সেখানে আপনাকে হেভেনে না গিয়ে হয়তো আপনি হেলে চলে যেতে পারেন। ক্লিয়ার? তাহলে প্রথমে হচ্ছে লিথ নদীর পানি পান করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা বা মৃত্যুর সাথে জড়িত কোনো বিষয়ে চিন্তাও করা যাবে না, আত্মহত্যাও করা যাবে না। এই দুইটা বিষয়ে এখানে বলা হয়েছে। ঠিক আছে? এবং বলা হয়েছে আপনাকে দুঃখের গভীরতা সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে সব সময়। দুঃখটা কতটুকু, কিরকম, এই সম্পর্কে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। ক্লিয়ার হয়েছে প্রথম স্ট্যান্জা? জি ভাইয়া। জি ভাইয়া। এবার বলা হচ্ছে দুঃখের সময় কি কি করা যাবে। একজন ভুক্তভোগী আসলে কি কি করতে পারবে তা নিয়ে কবি তার এই কবিতাটার দ্বিতীয় স্ট্যান্জাতে আলোচনা করেছেন। সবাই মিউট করেন। দ্বিতীয় স্ট্যান্জাটাতে তিনি আলোচনা করছে যে একজন এই কষ্ট বা দুঃখের ভুক্তভোগী সে কি কি করতে পারবে, এটা নিয়ে আলোচনা করছে। তো এখানে তিনি বলেছেন কেউ যদি অতিরিক্ত কষ্ট পায়, তার উচিত কষ্টগুলোকে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিলিয়ে দেওয়া বা প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা আবিষ্ট করে নেওয়া। যদি আপনি কখনো অতিরিক্ত কষ্ট পান, প্রকৃতির মাঝে যান, ঘুরতে যান, সমুদ্র দেখেন, গাছপালা দেখেন, ফুল দেখেন, আপনার কষ্টটা কমে যাবে। প্রয়োজনে সেই কষ্ট পাওয়া ব্যক্তি চাইলে গোলাপ ফুল দেখতে পারে, রংধনু দেখতে পারে, সেই 7 রঙে রঙ্গিত যে রংধনু দেখি আমরা বৃষ্টির সময়, রোদের সময়, এই রংধনু দেখে নিজের মনকে আপনি খুশি করতে পারেন। আবার কষ্ট পাই, এগুলো কিছুই পাই না, দেখতেই পাই না। কি দেখতে পান না? কত জীবন, মানে কত বছর পার হয়ে গেল, রংধনু দেখতেই পাই না ভাইয়া, সত্যি কথা যেটা। আপনি প্রকৃতির মাঝে কখনো যাননি, এই জন্য দেখতে পান না। আমি তো কিছুদিন আগে দেখলাম। অনেক চেষ্টা করি খেয়াল করার, কিন্তু দেখতেই পাই না। রংধনু দেখবেন কখন? যখন দেখবেন যে আকাশে রোদ আর বৃষ্টি পড়া শুরু হচ্ছে, এই সময় রংধনু কোথাও না কোথাও ওঠে। বিশেষ করে প্রচন্ড রোদের সময় যে বৃষ্টিটা পড়ে, সেই সময়
কারণ রংধনু কিভাবে তৈরি হয়? রংধনু তৈরি হচ্ছে এই যে প্রচন্ড রোদের মধ্যে যে স্তরগুলো আছে, এই স্তরগুলোর মধ্যে দিয়ে যখন বৃষ্টিটা নামে, এই তখন আলোর একটা খেলা শুরু হয়। বাধাগ্রস্ত হয়ে আলোগুলো মূলত পৃথিবীতে একটা রংধনু সৃষ্টি করে। এবং তিনি এখানে এই দ্বিতীয় স্ট্যান্ডে আরো একটা কথা বলেছেন। প্রথমত কি বলছি, অতিরিক্ত কষ্ট পেলে কষ্টগুলোকে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিলিয়ে দিতে হবে। দ্বিতীয়ত বললাম, যদি আপনার খুব বেশি কষ্ট থাকে তাহলে আপনি গোলাপ ফুল বা গোলাপ বা রংধনু এইসব দেখে নিজের মনকে খুশি করতে পারেন। তৃতীয়ত বলতে পারি, যদি কারো বিলাভেড বা প্রেমিক প্রেমিকা থাকে, তার প্রতি যদি রাগান্বিত থাকে, তাহলে সেই বিলাভেড বা প্রেমিক প্রেমিকার নরম হাত দুটো ধরে তার চোখের দিকে তাকিয়ে থাকতে বলেছেন তিনি। তাহলে আপনার সব রাগ, সব কষ্ট নিমেষেই চলে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। প্লিজ রিপিট, কি কি বলছে দ্বিতীয় স্টেঞ্জে? প্রথমত মানে দুঃখ কষ্টগুলোকে ভোলার জন্য প্রকৃতির সাথে মানে উম, প্রকৃতিকে উপভোগ করতে হবে। তার দ্বিতীয়ত হচ্ছে গোলাপ অথবা রংধনু দেখতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যদি বিলাপ থাকে তাহলে তার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে দুঃখ কষ্টগুলোকে ভোলার চেষ্টা করতে হবে। সবার ক্লিয়ার? জি ভাইয়া। আর দুঃখ হলে কি কি করা হলো যাবে না ভাই? এর মধ্যে 3 নম্বর স্টেপটা কি বললেন যেন? একটা হচ্ছে লিথ নদীর পানি খাওয়া যাবে না, জি তারপরে হচ্ছে আত্মহত্যা করা যাবে না, আর বা মৃত্যুর সাথে মানে জড়িত এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। জি আরেকটা কি? বলেন তো, আরেকটা কি বলছি? কারো মনে আছে? আত্মহত্যা করা যাবে না। এটা তো বললো উনি। সর্বশেষে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে, দুঃখকারীকে বা ভুক্তভোগীকে দুঃখের গভীরতা সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। অর্থাৎ ভাইয়া প্রথম স্টেপটাই এটাই বোঝাচ্ছে যে মানে দুঃখকে মানে আলিঙ্গন করতে হবে, দুঃখ থেকে পালানো যাবে না, এটাই তাই তো? এখানে মূল পয়েন্টটা হচ্ছে আপনি দুঃখের সময় কি কি করবেন না, এটা। দুঃখে, অতিরিক্ত দুঃখে থাকলে মানুষজন কি করে? যখন অতিরিক্ত দুঃখে থাকে তখন মানুষজন কি করে? আগের দিনের গ্রিক মাইথোলজির মানুষজন লিথ নদীর পানি পান করত ভুলে যাওয়ার জন্য। আবার কেউ মারা গেলে তাকেও লিথ নদীর পানি পান করায় দিত, যাতে হচ্ছে তার এই জীবনের দুঃখ কষ্টগুলো সে বা স্মৃতিগুলো ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে। এটা তারা বিশ্বাস করত। গ্রিক মাইথোলজিতে এই জিনিসটাকে বিশ্বাস করা হইতো যে লিথ নদীর পানি কোনো মৃত ব্যক্তিকে পান করাই দিলে সে মানুষটা পরবর্তীতে স্বর্গে বা নরকে বা হেভেন বা হেলে যেখানেই যাক না কেন, সে তার একটা সুন্দর জীবন কাটাতে পারবে, এই পৃথিবীর সবকিছু সে ভুলে যাবে। এটা তারা বিশ্বাস করত। এই জন্য লিথ নদীর পানি পান করতে মূলত তিনি নিষেধ করেছেন। যদি আপনি সবকিছু ভুলেই যান তাহলে পরবর্তী জীবনে আপনি আর নিজেকে শুধরিয়ে নিতে পারবেন না। এবং এই কষ্টের জন্য মানুষ আত্মহত্যা কেন করে? সুখে, আনন্দে? অতিরিক্ত কষ্টে, যেটা যখন কারো সহ্য হয় না তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। তো এই কবি জন কিটস তিনি তার এই কবিতার প্রথম স্ট্যান্জাতে বলছেন, আপনি যতই দুঃখ পান না কেন কখনো আত্মহত্যা করা যাবে না। এবং মৃত্যুর সাথে জড়িত, শুধু আত্মহত্যা কি, মৃত্যুর সাথে জড়িত আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় মনে হইলো না আমার আর বেঁচে থাকার কোনো দরকার নেই, পিছন থেকে গাড়ি এসে মেরে দিয়ে চলে গেল। তো এইরকম মৃত্যুর সাথে জড়িত কোনো কিছু করা যাবে না। আপনি এখন কষ্টে দুঃখে হচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেলেন, তো সেই নেশাগ্রস্ত হওয়া তো মৃত্যুর সাথে জড়িত থাকার একটা ব্যাপার, তাই না? এবং সর্বশেষে কবি এখানে সচেতন করছেন যে দুঃখের যদি খুব অতিরিক্ত কেউ দুঃখে থাকে তখন তার ব্রেইন বা হচ্ছে মাইন্ড ঠিক মতো কাজ করে না। এই জন্য
সবকিছুর মূলে আপনাকে দুঃখের গভীরতাটা সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে খুব বেশি অতিরিক্ত কষ্টের মধ্যে চলে না যান, তার আগেই যেন আপনি সেই জায়গাটা থেকে ফিরে আসেন। এখন আমরা এরকম বাস্তবতায় দেখি না, একজন প্রেমিক প্রেমিকা প্রেম করতেছে, তাদের সম্পর্কটা এমন পর্যায়ে চলে যায়, শেষে গিয়ে বিচ্ছেদ হলেও সেটা তারা মেনে নিতে পারে না। তা আপনাকে আগেই সচেতন হতে হবে যে আসলে আমি আমাদের সম্পর্কটা এমন অবস্থায় নিয়ে যাচ্ছি যে এটা সর্বশেষ পরিণতিটা কি হতে পারে। যদি সর্বশেষ পরিণতিটা বিচ্ছেদই হয়, তাহলে এত গভীরতায় যাওয়ার দরকার কি? তাহলে দুঃখের গভীরতাটা সম্পর্কে যদি আপনি আগেই সচেতন থাকেন, তাহলে এত বড় দুঃখের মধ্যে আপনি পড়বেন না। ক্লিয়ার? জি ভাইয়া। এবং সর্বশেষ স্টেঞ্জাটাতে যে কথাগুলো বলেছেন তৃতীয় স্টেঞ্জায়, সেটা হচ্ছে যে দুঃখ, কষ্ট আর আনন্দ, অর্থাৎ দুঃখ, কষ্ট আর আনন্দের মধ্যে তিনি একটা মিল দেখিয়েছে। কিরকম? তিনি কষ্ট আর আনন্দের বলছেন যে একটা আর একটার পরিপূরক। যদি আপনার জীবনে কষ্ট না থাকে, তাহলে আপনি আনন্দের স্বাদ পাবেন না। যদি আপনার জীবনে আলো না থাকে, তাহলে আপনি অন্ধকারকে চিনবেন না। ঠিক তো? যদি পৃথিবীতে পুরো সারাদিন রাত আলো থাকতো, তাহলে আপনি রাত বলতে বা অন্ধকার বলতে কিছু চিনতেন? না ভাইয়া। না। যদি কষ্ট না থাকতো, তাহলে আনন্দ বলে কিছু আছে, এটা আপনি বুঝতে পারতেন? অবশ্যই না। অবশ্যই না। তাহলে তিনি তৃতীয় স্টেঞ্জায় বলছেন যে কষ্ট আনন্দ একে অপরের পরিপূরক। যেমন সৌন্দর্য মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কত শত শত কোটি অর্থ সেখানে চলে যায়, সময় চলে যায় সৌন্দর্যের জন্য। তো এই সৌন্দর্য একদিন কিন্তু শেষ হবে। এবং যে আনন্দ আছে, এই আনন্দটাও কিন্তু ক্ষণস্থায়ী, সৌন্দর্যের মতো। সৌন্দর্য যেমন শেষ হয়ে যাবে, আনন্দটাও ক্ষণস্থায়ী, আনন্দও শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় তিনি এখানে বলেছেন এক্সাম্পল দিয়ে, যে মৌমাছি মধু খাওয়ার পর ফুলের মধ্যে কি আর মধু থাকে? না ভাইয়া। কি থাকে ফুলের মধ্যে তখন? যে ফুলের মধ্যে মধু ধারণ করতে পারে, সেই ফুল কিন্তু বিষও ধারণ করে রাখে। তো মৌমাছি যখন মধুটা খাওয়ার পরে চলে যায়, তখন সেখানে কিন্তু শুধু বিষটা পড়ে থাকে। তো তেমনি আনন্দ উপভোগের পর আপনাকে ভেবে নিতে হবে যে আমার আনন্দটা শেষ, কষ্টটা কিন্তু অবশিষ্ট রয়েছে জীবনে। যদি আপনি আপনার জীবনে শুধু আনন্দটা ভোগ করতে থাকেন, তাহলে কষ্টটা পড়ে থাকবে, বাকি সময়টা আপনার সেই কষ্টের মধ্যে বা বিষাদের মধ্যে কাটাতে হবে। বুঝতে পারছেন? এই জন্য বলে না যে অতি হাসি হাসিও না, পরে কি করতে হবে? কান্না করতে হবে। কান্না করতে হবে। কারণ আপনি যদি আনন্দটা একবারেই উপভোগ করে ফেলেন, পরবর্তীতে শুধু বিষাদ আর কষ্টটাই থেকে যাবে। তাই কবি বলেছেন যে আমাদের আনন্দ ও বিষাদ একসাথে উপভোগ করা উচিত, একসাথে উপভোগ করা উচিত। দুঃখ না থাকলে প্রকৃত আনন্দটাকে আপনি কখনো উপভোগ করতে পারবেন না। তো তৃতীয় স্টেঞ্জায় দুঃখ আনন্দটার এইভাবেই তিনি একটা সংশ্লিষ্টতা দেখিয়েছেন। এই হচ্ছে কবিতাটা। তো এত সুন্দর কবিতা, আমি জানি না যে আপনাদের সমস্যা হয় কিভাবে। বলেন, ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ঠিক আছে। এবার কি অন্য আরেকটা কবিতা যেতে পারি? প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবেন এই ধারণাগুলো জি থেকে? ভাইয়া। জি ভাইয়া। এবার ভাইয়া, যেহেতু আমরা ওটা দুঃখ মেরাজ কষ্ট থেকে নিয়ে পাবো। আলোচনা ইনশাআল্লাহ করতেছিলাম, তো দুঃখ কষ্টের আরেকটা কবিতা আছে, সেটা হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল। এই ওড টু আ নাইটিঙ্গেল কবিতাটাতে একটু আলোচনা করি, একটু মনোযোগ দিবেন। জন কিটস আমরা জানি তার জীবনে অনেক দুঃখ কষ্ট, রোগ, আর্থিক সংকটের মধ্য দিয়ে সে যাচ্ছিল। তাই তিনি এখানে কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর দুঃখ দুর্দশাকে ভুলতে নাইটিঙ্গেলের পৃথিবীতে ক্ষণিকের জন্য চলে গিয়েছিলেন। সে কিভাবে? ইমাজিনেশন বা কল্পনা শক্তির মাধ্যমে। তো জন কিটস এই কবিতাটা
একদিনের মধ্যে লিখেছিল। তিনি পালং গাছের নিচে বসেছিলেন। ওই সময়টায় তিনি গাছের পাতার ভেতরে নাইটিঙ্গেল পাখিকে দেখেছিলেন। তিনি দেখেন নাইটিঙ্গেল পাখি মিষ্টি সুরে গান করতেছে, তার কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই, তার কোনো সীমাবদ্ধতা নেই। আর নাইটিঙ্গেলের পৃথিবী কবির কি গাছ? পালম, PLUM, পালম ট্রি। ভাইয়া আরেকবার একটু বলুন। পালম ট্রি, PLUM, পালম ট্রি, TREE। গুগলে দরকার হলে সার্চ দেন। ভাইয়া এক ধরনের তেলের কথা যে বলে প্লাম অয়েল, ওইটার কি ওই গাছটাই কি? তেল না, এটা একটা ফল, একটা ফলের গাছ। দেখতে অনেকটা আপেলের মতো, ভিতরে কাটলে একদম রসালো। অনেকেই টিভিতে, ফেসবুকের ভিডিওগুলোতে এগুলো দেখছেন। জাস্ট সার্চ করে দেখেন। বুঝেছেন? জি ভাই। এটা এক ধরনের আপেলের গোষ্ঠী আর কি, আপেলের মতোই দেখতে। আবার এই পালমের বাংলা হচ্ছে একেবারে বড়ই। আমরা বাংলা বলতে পারি বড়ই। বড়ই চিনেন তো নাকি? জি ভাইয়া পড়েছি। তো আমাদের এদিকে বড়ই বলা হয়, বাইরের দিকে হচ্ছে এই যে কুল বড়ইগুলো আপেলের মতো যেটা হয়, এটা এক ধরনের আপেলের গোষ্ঠী আর কি। এটাই তো আমি আমি জানতাম ভাইয়া যে পাম পাম মানে বড়ই গাছ, মানে আর এই আরেকটা পাম আছে সেটা মানে তাল। মানে PLUM। বড়ইয়ের বড়ই হচ্ছে ক্যান ফ্রুট যেটা থাকে ওইটার গায়েও এরকমই তো লেখা থাকে যে পাম হ্যাঁ, ফ্রুট। ঠিক আছে। এটা বাংলাদেশে পালম বলতে বড়ই বোঝানো হয়, কিন্তু কবিতাতে যেটা মূলত হচ্ছে বাইরের দিকে পালমটা মূলত এক ধরনের আপেলের মতো দেখতে যে বড়ইগুলো পাওয়া যায় সেটার কথা বলছে। এই সময়টায় তিনি গাছের পাতার ভিতরে নাইটিঙ্গেল পাখি দেখেছিল। তিনি দেখেন নাইটিঙ্গেল পাখি মিষ্টি সুরে গান করতেছে, তার কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই, তার কোনো সীমাবদ্ধতা নেই। আর নাইটিঙ্গেলের পৃথিবী কবির কাছে আদর্শ জায়গা বলে মনে হয়েছে। নাইটিঙ্গেল যেভাবে থাকে, যেভাবে চলাফেরা করে, তার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সীমাবদ্ধতা নাই। তো তার জগৎটাকে, তার জায়গাটাকে আদর্শ বলে মনে হয়েছে কবির কাছে। ঠিক আছে? বুঝেছেন? তো এখন এই ওট্টু আর নাইটিঙ্গেল কবিতাটা মূলত জন কিটসের লেখা। এটা 1819 সালে প্রকাশিত হয়েছিল। এই কবিতায় কবি জাগতিক জীবনের, আমাদের এই যে বাস্তব জগতের যে জীবনগুলো আছে আমাদের, এই জীবনের সমস্যাগুলো থেকে দূরে যাওয়ার জন্য তিনি তার কল্পনা শক্তির আশ্রয় নিয়েছিল। অর্থাৎ আপনি দুঃখটাকে ভোলার জন্য, কষ্টটাকে ভোলার জন্য কল্পনার মাধ্যমে অনেক কিছু করে ফেলেন। রাত বাজে 2টা, ফুচকা খেতে মন চাইলো, তখন কি করবেন? কল্পনায় ফুচকা খাবেন না? তো অবস্থাটা হচ্ছে এই। তো শুরুতে এখানে বলা হয়, কবিতার শুরুতেই কবি বলে যে তিনি অবচেতন একটা অনুভব করতেছে। কেন? তার বুকে ব্যথা হচ্ছে। কেন হচ্ছে? কারণ একটু আগেই তিনি মাদক সেবন করেছেন। সেই মুহূর্তেই তিনি দূরে বনে নাইটিঙ্গেলের গান শুনতে পান। নাইটিঙ্গেলের এই গ্রীষ্মের গান তাকে আনন্দিত করে তুলেছে, এবং তিনি তার সেই নাইটিঙ্গেলের যে মেলোডিয়াস গানের প্রশংসা করেন প্রথম স্ট্যান্জায় বা শুরুর দিকে। কি পাইলাম? তিনি অবচেতন বা অলসতা অনুভব করতেছে, তার বুকে হালকা হালকা ব্যথা হচ্ছে। কারণ হচ্ছে তিনি একটু আগেই মাদক সেবন করেছেন। সেই মুহূর্তেই তিনি, যখন মাদক সেবনের পরপরই বা সেই মুহূর্তটাতেই তিনি দূরে বনের মধ্যে নাইটিঙ্গেলের গান শুনতে পান। নাইটিঙ্গেলের এই গ্রীষ্মের গান তাকে আনন্দিত করে তুলেছে, এবং এই নাইটিঙ্গেলের যে মেলোডিয়াস গানের তিনি প্রশংসা করেন। এবার কবি এমন এক ধরনের মাদক সেবনের ইচ্ছা পোষণ করেন যা তাকে সবকিছু ভুলিয়ে দিবে, সকল সীমাবদ্ধতা দূর করে দিবে।
কবি পৃথিবীর সবকিছু ভুলে নাইটিঙ্গেলের সাথে ঘন জঙ্গলে যেতে চান নাইটিঙ্গেলের পৃথিবীতে। এটা হচ্ছে দ্বিতীয় স্ট্যান্জার কথা। তো তৃতীয় স্ট্যান্জাতে কবি হারিয়ে যেতে চান নাইটিঙ্গেলের জগতে। জীবনের যাবতীয় সমস্যা যা নাইটিঙ্গেলের নেই সেগুলো থেকে মুক্তি পেতে চান। তিনি জানেন কোনো কিছুই স্থায়ী সমাধান না। যেমন সৌন্দর্য একদিন মলিন হয়ে যাবে, এবং এভাবেও তার দুঃখ কষ্ট বা যেগুলো থেকে মুক্তি পেতে চান এগুলো মলিন হয়ে যাবে। এবং চতুর্থ স্ট্যান্জায় কবি নাইটিঙ্গেলকে উড়ে যেতে বলেন। তার কাছে যেতে চায়, তার কাছে যায়, এবং যাওয়ার পরে নাইটিঙ্গেলের সাথে নাইটিঙ্গেলকে বলে যে তুমি উড়ে যাও, আমি তোমাকে অনুসরণ করব। তিনি মাদক সেবনের মাধ্যমে না হারিয়ে গিয়ে কবিতার মাঝে হারাতে চান। তিনি কল্পনা করেন যে তিনি নাইটিঙ্গেলের সাথে জঙ্গলে উড়ে বেড়াচ্ছেন। সে জঙ্গলে গাছের আড়ালে চাঁদের আলো ঢাকা পড়েছে। এটা হচ্ছে নাইটিঙ্গেলের জগৎটার কথা বললো শেষের দিকে। নাইটিঙ্গেলের সাথে জঙ্গলে উড়ে বেড়াচ্ছে, সে দেখে নাইটিঙ্গেলের জগৎটা যে তার জঙ্গলের ভিতরে চাঁদের আলোটাও ঠিক মতো পড়তেছে না। বুঝতে পারছেন? তো এবার কবি জানান যে তিনি এই আলো ছায়ার মধ্যে ফুলগুলোকে দেখতে পাচ্ছেন না। কারণ আপনি যখন উপর দিয়ে একটা জঙ্গলের উপর দিয়ে যাবেন, নিচের দিকে আপনার অন্ধকার, কোথাও আলোকিত মনে হবে। তো নিচের দিকে যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে আপনি ঠিক মতো দেখতে পাবেন না, কিন্তু এই ফুলগুলোর সৌন্দর্যগুলো আপনি আন্দাজ করতে পারবেন। কবি সেটাই করতেছিল। ষষ্ঠ স্ট্যান্জায় কবি অন্ধকারের মাঝে নাইটিঙ্গেলের গান শুনতে থাকেন। এই গান তাকে এতটাই স্পর্শ করে যে গানের মাঝে মৃত্যু হলেও তিনি পরম আনন্দ অনুভব করবেন। নাইটিঙ্গেলকে অমরত্ব দান করা এবং বাস্তবতায় ফিরে আসেন তিনি। সপ্তম স্ট্যান্জায় কবি বলেন নাইটিঙ্গেল মরণশীল নয়, সে মারা যাওয়ার জন্য জন্ম নেয়নি। তার গান সেই প্রাচীনকাল থেকেই সবাই শুনে আসতেছে। তার গান উত্তাল সমুদ্রে বা পরীদের রাজ্যেও শোনা যায়। এরপর একটি শব্দে কবির চেতনা ফিরে আসে, বাস্তবে ফিরে আসে। নাইটিঙ্গেল তার থেকে দূরে উড়ে চলে যায়। নাইটিঙ্গেল তার কল্পনা ছিল নাকি স্বপ্ন তিনি তা মনে করতে পারতেছে না। তাই তিনি আক্ষেপ করতে থাকেন। তিনি এটাও মনে করতে পারেন না যে তিনি কি আদৌ জেগেছিলেন নাকি ঘুমাচ্ছিলেন। পুরো বিষয়টাই কল্পনাতীত একটা ব্যাপার ছিল। সে মূল কথাটা হচ্ছে নাইটিঙ্গেলের জগৎটাকে সে চিন্তা করতেছে যে নাইটিঙ্গেলের জগৎটা কতই না ভালো, তার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, সে যেখানে ইচ্ছা উড়ে যেতে পারে, তার যখন ইচ্ছা সে গান করে। তো তার জগৎটাকে জন কিটসের কাছে ভালো মনে হয়েছে। কেন ভালো মনে হইলো? কারণ জন কিটসের জীবনে এত পরিমাণে দুঃখ, কষ্ট, বিষণ্ণতা আছে যেগুলো থেকে সে পালিয়ে বাঁচতে চায়, যেগুলো তার আর ভালো লাগতেছিল না। তার এই অসুস্থতা, সে কোনোভাবেই এগুলোর সাথে খাপ খেয়ে নিতে পারতেছিল না। এই জন্য নাইটিঙ্গেলের মতো করে সে উড়ে বেড়াতে চায়, নাইটিঙ্গেলের মতো করে গান করে বেড়াতে চায়। নাইটিঙ্গেলের যেমন কোনো সীমাবদ্ধতা নাই, তার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, এমন করে সে চলতে চায়। তো এই কবিতাটাতে এই কথাগুলো দ্বারা বাস্তব সমাজের বা এই জাগতিক সমাজের মানুষগুলোকে বুঝিয়েছেন যে আমাদের এই দুঃখ কষ্টগুলো নাইটিঙ্গেলের মতো না। কিন্তু নাইটিঙ্গেলের কষ্টটা কোথায়? নাইটিঙ্গেল থাকে কোথায়? জঙ্গলে। তার সেখানে ঠিক মতো আলো প্রবেশ করে না, সবসময় আবসা আবসা জিনিস তাকে দেখতে হয়। ঠিক আছে? তো আমরা যতই কল্পনা করি না কেন, সৌন্দর্য যেমন একদিন নষ্ট হয়ে যাবে, ঠিক আমাদের এই কল্পনাগুলো একটা সময় শেষ হয়ে যাবে। জাস্ট একটা শব্দ শুনেই তার কল্পনা হারিয়ে গেল। সে এখন বুঝতেই পারতেছে না যে এটা আসলে কল্পনা ছিল নাকি স্বপ্ন ছিল, সে আদৌ জেগেছিল নাকি ঘুমিয়েছিল। ক্লিয়ার? কথা বলেন। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে কবিতাটা নিয়ে? ভাই প্রথম স্ট্যান্জাটা একবার বলেন তো। শুরুর দিকে তিনি ওই যে হচ্ছে বুকে ব্যথা অনুভব করতেছিল,
অবচেতন অনুভব হচ্ছিল তার, কারণ বলা হচ্ছে একটু আগে তিনি মাদক সেবন করেছেন, এবং সেই মুহূর্তেই তিনি দূরের বনে একটা নাইটিঙ্গেলের গান শুনতে পান। নাইটিঙ্গেলের এই গ্রীষ্মের গান তাকে আনন্দিত করে তোলে, এবং তিনি এই নাইটিঙ্গেলের গানের প্রশংসা করেন। এই তো এইটুকুই। জি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, এরপর 3 নাম্বার যে কবিতাটা আছে ওটা না গ্রেসিয়ানা, এটাও খুবই সুন্দর একটা কবিতা। 1819 সালে জন কিটস তার ডাক্তারি পেশা পরিত্যাগ করেন এবং সম্পূর্ণরূপে সে কবিতা লেখায় মনোযোগ দিয়েছেন। তিনি সারাটা জীবন অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করেছেন। এছাড়াও দুঃখ, প্রশ্ন এবং প্রিয়জনদের মৃত্যু তাকে বারবার কাঁদিয়েছে। এই দুঃখ তার জীবনে একটা প্রশ্ন থেকে গেছে, প্রিয়জনদের মৃত্যু তাকে বারবার কাঁদিয়েছে। তাই তিনি পৃথিবীর দুঃখ কষ্ট ভুলে সাময়িক শান্তি পেতে কল্পনার জগতে হারিয়ে যেতে পছন্দ করেন। একবার জন কিটস লন্ডনের একটা জাদুঘরে গিয়ে একটা পাত্র দেখেছিল, যেটাকে গ্রেসিয়ান বা গ্রিসদের একটা পাত্র ছিল। এই পাত্রে বা এই আর্নের কারুকার্যে মুগ্ধ হয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। তিনি এই পাত্রটাকে তুলনা করেছেন বিয়ে হয়ে যাওয়া একজন কুমারী বধূর সাথে। অর্থাৎ বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছে, সেই সময়টার কথা বলতেছেন, যে কুমারীর মধ্যে কখনো কোনো পুরুষের স্পর্শ থাকে না বিয়ে হয়ে যাওয়ার পরেও। সেই রকম কুমারীর সাথে এই পাত্রটার তুলনা করেছেন শুরুর দিকে। কেন? কারণ এই পাত্রটা জাদুঘরে সুরক্ষিত স্থানে ছিল, কেউ চাইলেও সেখানে স্পর্শ করতে পারবে না, সবাই দেখতেই পারবে। বিয়ে করে নিয়ে গেছে, বউকে রেখে দিছে, সবাই শুধু দেখতেই পারে। ক্লিয়ার? জি ভাইয়া। তো এই কবিতাটাতে শুরুর দিকে মূলত তিনি এই কবিতাটা লেখার অনুপ্রেরণা পেয়েছিল মূলত হচ্ছে 1819 সালে যেহেতু প্রকাশিত করে এই কবিতাটা। তো এই কবিতায় কবি শিল্প এবং জীবনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছে। শিল্পের সাথে যে জীবনটা অ্যাটাচ থাকে, জীবনের মধ্যে থেকেই শিল্পটা উঠে আসে, এই জিনিসটা একটা তুলনা করেছেন। জন কিটস লন্ডনের একটা জাদুঘরে গিয়ে এই গ্রেসিয়ান আর্ন বা এই পাত্রটাকে দেখেন এবং তার কারুকার্যে মুগ্ধ হয়ে তিনি এই কবিতাটা লেখেন। কবিতার প্রথম স্ট্যাঞ্জাতে কবি গ্রেসিয়ান আর্নের বর্ণনা দিয়েছেন। কবি গ্রেসিয়ান আর্ন বা এই পাত্রটাকে নীরব, পবিত্র বলে উল্লেখ করেছেন, যা সময়ের সাথে কখনো পুরনো হয় না। এই গ্রেসিয়ান আর্ন বা এই পাত্রটার গায়ে খচিত ছবিগুলো যেন ইতিহাস বর্ণনা করতেছে। তিনি ভাবতে থাকেন এই ছবিগুলো কি কোনো দেবতার নাকি কোনো মানুষের। এই কথাগুলো প্রথম স্ট্যাঞ্জায় লেখা হয়েছে। বুঝতে পেরেছেন? এবং দ্বিতীয় স্ট্যাঞ্জাটাতে কবি গ্রেসিয়ান আর্ন বা এই পাত্রের উপরে অঙ্কিত একটা ছবির কথা বলেন, যেই ছবিতে গাছের নিচে বসে থাকা এক যুবক ছেলে বাঁশি বাজাচ্ছে, কিন্তু কবির কান সে বাঁশির সুর শুনতে পাচ্ছে না। তবে এই শুনতে না পাওয়া সুরটাই যেন কবিকে অনেক বেশি মুগ্ধ করেছে। এরপর কবি বলেন যে এই যুবক তার বাঁশি বাজানো কখনো থামাবে না, সব সময় কি করবে? বাঁশি বাজতেই থাকবে। এবং এখানে প্রেমিক প্রেমিকার কথা বলেন, যে প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে পিছন থেকে ধরার জন্য ছুটে চলতেছে, তাদের কথা বলেন যে এটা কেবলমাত্র একটা ছবি। কারণ কি? কারণ এই প্রেমিক কখনো তার প্রেমিকাকে ধরতেও পারবে না,
কখনো তার প্রেমিকাকে কিস করতেও পারবে না। তবে প্রেমিকের দুঃখ পাওয়ার প্রয়োজন নেই, কেননা এই প্রেমিকের ভালোবাসা এবং তার প্রেমিকার সৌন্দর্য এটা চির সতেজ, এটা কখনো শেষ হবে না, সব সময় এমনই থেকে যাবে। তার প্রেমিকা আজকে যেমন, শত কোটি বছর পরেও তার প্রেমিকার সৌন্দর্য এমনই থাকবে, থাকবে না? এই কথাগুলো দ্বিতীয় স্ট্যান্জায় বলেছে। এবং তৃতীয় স্ট্যান্জায় কবি এই আর্নের উপরে খচিত আরেকটা চিত্রের কথা বলে। সেখানে ওই যে গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল সেই গাছের কথাটা বলেন। এই গাছের পাতা কখনো ঝরবে না, আর এখানে বসন্তকালও কখনো শেষ হবে না। বাঁশির গান সবসময় যেমন নতুন থাকবে, প্রেমিক প্রেমিকার ভালোবাসা যেমন চির যৌবনা থাকবে, এদের কারোরই কোনো মানবিক চাহিদা থাকবে না। এবং চতুর্থ স্ট্যান্জাটাতে কবি এই আর্নের উপরে অঙ্কিত তৃতীয় ছবিটা নিয়ে কথা বলেন, যেখানে দেখানো হয় যে গ্রামবাসীরা একটা বাছুর বা একটা গরুর বাচ্চা যে বাছুর আছে, এই বাছুরকে স্যাক্রিফাইস করার জন্য সবাই একত্রিত হয়েছে, অর্থাৎ তাকে কি করবে, বলিদান দেওয়া হবে আর কি। তো পুরো গ্রামে এখন এক নীরবতা বিরাজ করতেছে, তো সেখানে এমন একটা জীবিত কেউ নেই যে তাকে এই নীরবতার কারণ জানাবে। কবি বুঝতে পারতেছে না যে কেন এই বাছুরটাকে স্যাক্রিফাইস বা বলি দেয়া হবে, বা তাকে কেন জবাই করা হবে। বুঝেছেন? জি ভাইয়া। তো এই বাছুরকে কখনো কেউ জবাই দিতেও পারবে না, কেউ কখনো এই নীরবতার কারণ তাকে জানাবেও না যে কেন সবাই এখানে একত্রিত হয়েছে। তবে পঞ্চম স্ট্যান্জায় কবি এই গ্রেসিয়ান আর্নের বা এই পাত্রের অমরত্ব নিয়ে কথা বলেন। যখন কবির প্রজন্ম কালের বিবর্তনে হারিয়ে যাবে, তখন এই গ্রেসিয়ান আর্ন বা এই পাত্রটা টিকে থাকবে। কবির প্রজন্ম কালের পর সবাই যখন হারিয়ে যাবে, তারপরেও এই পাত্রটা টিকে থাকবে। কবি বলেন এই গ্রেসিয়ান আর্ন বা এই পাত্রটা একটা কথাই জানে, আর তা হচ্ছে সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই শিক্ষা গ্রেসিয়ান আর্ন বা এই পাত্র যুগে যুগে সবার মাঝে বিলিয়ে দিবে বলে কবির বিশ্বাস। তো এখানে যে জিনিসটা বুঝিয়েছে, মানুষের জীবনটাকে যদি আপনি এভাবে সাজাতে পারেন, এমন কিছু করে যান যেটা বছরের পর বছর, কালের পর কাল আপনাকে সবাই মনে রাখবে, কেউ কখনো ভুলে যাবে না, এমন কিছু আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই তিনটা কবিতা, আরেকটা কবিতা আছে যেটা দরকার নাই। এই তিনটা কবিতার উপরে এবার আপনাদের এখানে অতিরিক্ত অনেকগুলো প্রশ্ন দিয়েছি নতুন নোটটাতে, বাংলাটাও অ্যাড করে দিব। বাংলাটা অ্যাড করি নাই, যেগুলো দরকার আগের নোটটার থেকে বাংলাটা পেয়ে যাবেন, বাকিগুলো আমি দিয়ে দিব। এইখানে হচ্ছে আমরা কিডস বললাম, তো কিডস শেষের দিকে আছে। 21টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, যেগুলো এতগুলো লাগবে না। এখানে একটা দেওয়া আছে, কনসিডার কিডস অ্যাজ আ রোমান্টিক পোয়েট উইথ রেফারেন্স টু হিজ ওডস। তার এই ওডগুলো থেকে আপনাকে বুঝাইতে হবে যে জন কিডস একজন রোমান্টিক কবি। তাহলে তার আগে আপনাকে বুঝতে হবে রোমান্টিক যে ফিচারগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কি কি। যেমন হচ্ছে একটা এসকেপিজম একটা হচ্ছে বৈশিষ্ট্য, বিউটি সৌন্দর্য একটা বৈশিষ্ট্য, লাভ অফ নেচার একটা বৈশিষ্ট্য, সুপার ন্যাচারালিজম একটা বৈশিষ্ট্য, সেন্সুয়াসনেস একটা বৈশিষ্ট্য, মিউজিক অ্যান্ড মেলোডি রোমান্টিকের বৈশিষ্ট্য। এই জিনিসগুলো কবিতায় কথায় কি আছে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। যেমন এই যে ওড টু নাইটিঙ্গেল কবিতায়, কিডস কিনলি ডিজায়ার টু ফেড away, dissolve and quite forget what the nightingale living among the leaf has never known. In Ode on a Grecian Urn, the poet creates an ideal world in which it is eternal spring and creature. There are immune from the negative aspects of time, are ever happy and warm as they do not undergo change of time. এবার হচ্ছে নেচারের পয়েন্টটা বলতেছে যে নেচার ইজ ডমিনেন্ট থিম ইন রোমান্টিক পোয়েট্রি. It is no exception. His poetry is replete with sensuous description of nature.
ইন টু অটাম ফার্স্ট ইয়ারে পড়েছিলেন, সেটা একটা ওট, যেহেতু তার সব ওট নিয়ে বলছে এই জন্য আমরা টু অটাম যেহেতু পড়েছি, টু অটাম নিয়ে আলোচনা হয়েছে। কিডস এন্টায়ার ফুলি ইনটু দ্য লাইফ অফ নেচার অ্যান্ড গিভস graphically sensuous description of the season with all its taste, sound and sights. Ode to Nightingale, Ode on a Grecianan, Ode on a Melancholy are also full of natural image which appeal to our sense. In Ode to a Nightingale we find a sensual account of the beauty of nature in the flowing lines. এবার আসে হচ্ছে সুপারন্যাচারালিজম কোনগুলো? is one of the most striking qualities of romantic poetry, though in the poetry of Coleridge we find this quality of the most. Keats is also full alive in the respect. It is the magic and mystery, the belief in ghosts and fairies of the Middle Ages that captivate his heart. এই জিনিসগুলো আপনি ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করে দিবেন। এবং এর উপরে যে প্রশ্নটা আছে যেটা হচ্ছে কিডস এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ আর্ট ওভার লাইফ, জীবন আর এই যে শিল্প এই ওডোনা গ্রেসিয়ান আনের মধ্যে কিভাবে তিনি এস্টাবলিশ করলো, কাকে উপরে রাখলো, এই জিনিসটাই লিখতে বলছে। পড়লেই বুঝবেন, খুব কঠিন কিছু নাই এখানে। প্রথমত ইটারনাল আর্ট, যেটা হচ্ছে সবসময় চিরন্তন যে শিল্পটা, তার সাথে ক্ষণস্থায়ী জীবনের একটা বৈপরীত্য দেখিয়েছে। এরপর এই ইটারনাল সৌন্দর্যের সাথে আইডিয়ালাইজেশন, যে আদর্শ, এটার একটা দেখাইছে। এবং আর্ট ভার্সেস জীবন, শিল্প ভার্সেস জীবনের একটা পয়েন্ট আছে। এবং কিডস ভিউ আর্টস ইমমর্টালিটি এন্ড পার্মানেন্স, আর্টের মূলত হচ্ছে অমরত্ব এবং দীর্ঘস্থায়িত্বতা সম্পর্কে লিখেছে। এই যে এই যে কোটেশনগুলো, এগুলো পড়ে সুন্দর করে লিখতে হবে। আরেকটা এখানে প্রশ্ন দেওয়া আছে, how is the world of mankind contrast with that of the Nightingale in Ode to a Nightingale? Ode to a Nightingale কবিতায় এই যে নাইটিঙ্গেলের সাথে মানুষের জীবনের যে একটা বৈপরীত্য অবস্থা তিনি ফুটে তুললেন, সেটা কিভাবে সেটা সেই জিনিসটা বলছে। অর্থাৎ নাইটিঙ্গেলের জগৎ আর মানুষের জগতের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার? এবং আরেকটা আছে, ডু ইউ থিঙ্ক কিডস ওয়ান্ট টু এসকেপ ফ্রম রিয়েলিটি? জাস্টিফাই ইউর অ্যান্সার ফ্রম স্টাডি অফ কিডস। কিডস পড়ে আপনি এসকেপ বা পলায়নবাদ, এসকেপিজম, এই জিনিসটা সম্পর্কে কি জানলেন? ওই যে মূলত হচ্ছে সবকিছু থেকে পালিয়ে কল্পনার মধ্যে চলে যাওয়াটাকে এসকেপিজম বলা হচ্ছে। তো কোন কবিতায় কিভাবে আছে, রিয়েল লাইফটা থেকে পালিয়ে সে কোথায় যেতে যাচ্ছে, কেন যাচ্ছে, এই জিনিসটাই মূলত তিনটা কবিতা আছে, তিনটা কবিতা থেকে রেফারেন্স দিয়ে উত্তর দেওয়া হয়েছে। মেবি আর নাই, এটা হচ্ছে শেলি প্রশ্ন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্রড প্রশ্ন কি আপনি পরে এসে দুইটা দিয়ে দিছেন? ওই যে লস এন্ড রিকম্পেন্স, এইটা কি বাদ দিয়ে দিছেন? আর তারপর হাউ ইজ ওই যে ওয়ার্ডসওয়ার্থ ডিফারেন্ট। আপনারা একটা সহজ বিষয় বুঝেন না, আগে যেটা ছিল সেটা লং সাজেশন, পরে যেটা দিছি এটা শর্ট সাজেশন। আপনারা যারা প্রিপারেশন পেজে আছেন আপনারা লং সাজেশনটাই পড়েছেন, এখন বাদ দেওয়ার তো কিছু নেই, যা পড়াইছি সবগুলোই পড়বেন, বাকি যেগুলো দাগাই দিছি এগুলো রিভিশনের জন্য শর্টকাটে পড়তে পারেন। ঠিক আছে, কথা বুঝেছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এই যে দেখেন এখানে কতগুলো প্রশ্ন আছে, এখানে এই যে লন্ডন কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা দিয়ে দিছি, পড়ে নেবেন, দেখে নেবেন, চোখ বুলাই নেবেন। থিম অফ লস এন্ড রিকম্পাসেস এটাও দিয়েছি। তারপর হচ্ছে এই যে ওয়ার্ডসওয়ার্থ এবং কলেরিজের মধ্যে যে ডিফারেন্টটা রোমান্টিক কবিতে এইটাও দিয়েছি, দুজনের মধ্যে পার্থক্যটা কি। তারপর হচ্ছে থ্রি স্টেজ, এই প্রশ্নটাও দিয়েছি। তিনটা স্টেজ দিয়ে আছে, ওই যে প্রথমত হচ্ছে নেচারকে ভালোবাসে, তারপর কিভাবে টিচার বা গাইড করে, তারপর তার বোনকে কিভাবে হচ্ছে মূলত অ্যাডভাইস দেয়, সেই জিনিস তিনটা জিনিস এখানে দেওয়া আছে। এরপর দেওয়া আছে কুবলা খান ইজ এ প্রোডাক্ট অফ শিয়ার ফ্যান্সি, এই জিনিসটাও আছে। তারপর ইমাজিনারি প্রশ্নটা মনে দিয়ে দিছি না, এই যে কলেরিজ মিঙ্গেল দ্য ন্যাচারাল অ্যান্ড সুপার ন্যাচারাল ইন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এটাও আছে। তারপর হচ্ছে এই যে রাইট আ নোট অন দ্য ইমাজিনারি ইন দ্য পোয়েম কুবলা খান, সবগুলোই দিয়ে দিছি, যার যেটা ভালো লাগে উত্তর পড়ে নেবেন। এই যে এসটি কলেরিজ থেকে মূলত উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এই প্রশ্নটাও দিয়ে দিছি।
বুঝতে পেরেছেন? কথা বলেন। বুঝতে পারছি, এতগুলো পড়লে জি ভাইয়া। এখানে 21টা প্রশ্ন আছে, কেউ যদি এগুলো পড়ে আশা করি সব কমন পড়বে। আর শর্ট সাজেশন পড়লে পরে আমাকে কিছু বলতে পারবেন না। লং সাজেশন পড়বেন। আপনি যেটা ফার্স্ট দিচ্ছেন একদম বেশি বোল্ড করে করে লিখে ওইটা। জি জি জি, ওটা সর্বশেষ যে সাজেশনটা দিছি এটা হচ্ছে শর্ট সাজেশন। আর এইখানে যে 21টা প্রশ্ন আছে, যদি এই 21টা প্রশ্ন আপনার আয়ত্তে থাকে, যে কোনো প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন বা এগুলোই আসবে। বুঝেছেন? আবার কবে ক্লাস নেবেন ভাইয়া বলেন? ক্লাস কালকে কি ক্লাস আছে? কালকে আগামীকাল ভাইয়া লিটারেচারের ব্রিফ গুলা দেখাই দিলে ভালো হতো। আজকে আর সম্ভব না, দিয়ে দেবো, সমস্যা নেই। আগামীকালকে জাহিদ ভাইয়ার ক্লাস আছে। ভাইয়া আরেকদিন ভাইয়া ওই যে পিবি শেলের একটু ইয়ে নিলে খুব ভালো হইতো, আর কুবলা খানটা একটু নিলে খুবই ভালো হইতো ভাইয়া, খুবই খুবই। নিয়ে নেবো। আজকে কয় তারিখ? 21 তারিখ না? হ্যাঁ, আর তো বেশি দিন সময় নাই ভাইয়া, কবে করবো একটু বলেন? 22 তারিখে হচ্ছে ক্লাস। আচ্ছা, কালকেও ক্লাস আছে, কালকে ক্লাস নিব। কালকে তাহলে আমাদেরকে পিবি শেলের প্রশ্নটা একটু পড়ে নিয়ে না, একটু পড়াই দিয়ে ভাইয়া। আগামীকালকে ক্লাস কি রাতে করবেন না দিনে করবেন? ভাইয়া বিকালে দিনে, দেন। রাতে ভাইয়া দিনে করাই, দিনে এই টাইমে। তাবিগেরও এই টাইমে ক্লাস করলে রাতে নিজেরা পড়তে পারবেন, আর রাতে ক্লাস করলে নিজেদের পড়া হয় না, এটাই তো নাকি? জি ভাইয়া, রাতে তো পড়ার ইচ্ছা করে না। ভাইয়া রাতের সময় নিজেরা পড়তে পারবো, আর রাতে ক্লাস নিলে হয় না, মিস হয়ে যায়, নিজেদের রুটিনটা মিস হয়ে যায়। তাহলে 3টার দিকে আগামীকাল। আচ্ছা, কালকে ভাইয়া যদি কোনো আমার সমস্যা পড়ে যায়, কোনো কাজ পড়ে যায়, কোথাও বাইরে যেতে হয়, তাহলে আমি জানাই দিব যে ক্লাসটা বিকেলে না নিলে সন্ধ্যার দিকে নিব, 6:30টার দিকে। তবে 3টার দিকে ধরে রাখেন, 3টার দিকে নেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? বিষয় হচ্ছে কি, অনেক দীর্ঘ ক্লাস বা দীর্ঘ সময় কথা বলার পর সাজেশন দেখায় দেওয়ার সময় থাকে না। আমি এমনিতে একটু অসুস্থ, তো এই জন্য কুলায় উঠতে পারি না, গলা ব্যথা করি। বুঝেছেন? বুঝতে পারছি ভাইয়া। কালকে কি পড়াবেন ভাইয়া, এটা একটু বললে ভালো হতো। কালকে যদি ক্লাস নেই তাহলে কালকে কি আছে? অ্যাডভান্স রিডিং রাইটিং কি ক্লাস আছে? কয়েকটা ক্লাস মিস গেছে তো এই অসুস্থতার জন্য, ঝামেলাটা ভাইয়া গেছে। ভাইয়া কালকে ভাইয়া পোয়েট্রি নিয়ে অ্যাডভান্স রিডিং রাইটিং এর দরকার নাই, ওটা আমাদের হয়ে গেছে। ওটা তো হয়ে যাবে, কারণ অ্যাডভান্স রিডিং রাইটিং এর পোয়েট্রি যে পার্ট সি যেটা আসবে, ওইটা না পড়ে ওটা অ্যান্সার লেখা যায় ফার্স্ট ইয়ারের অভিজ্ঞতা থেকে। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে যেগুলা নতুন টার্ম আসছে সেগুলো তো জাহিদ ভাইয়া, তারপর আপনি বেশ কয়েকবার নিচ্ছেন, আবার আমাদের ফিফথ ক্লাসও হয়েছে, তো যার কারণে খুব একটা সমস্যা হয় না। ওই যে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, যারা মান্থলি ক্লাস করেছিলেন শুরু থেকে, আপনাদের কি উপকার হচ্ছে না বেশি? জি ভাইয়া, অনেক উপকার হয়েছে। কারণ মান্থলি বেসে এই জিনিসগুলো ক্লিয়ারলি পড়ানো হয়েছিল না, প্রত্যেকটা কবিতা ধরে ধরে আলাদা করে পড়ানো হয়েছিল না, মনে পড়ে? হ্যাঁ, পড়ানো হয়েছে, কিন্তু মনে থাকে না। মনে থাকে না কেন? কারণ আপনারা পড়েন না। আমরা পড়াইলাম, আপনারা পড়েন না, তাহলে মনে থাকবে? কতবার বলেছিলাম, কোটেশন গুলো তো মুখস্থ করে অনেকবার লিখি, কিন্তু তারপর কোটেশন গুলা আয়ত্তে থাকে না। তখন কতবার বলেছিলাম হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক করেন, করেছিলেন? করেননি। করছি ভাইয়া। করছি তো, সবগুলাই করছি। তবে একটা জিনিস বলি, সেকেন্ড ইয়ার সময়টা তো চলে গেছে, থার্ড ইয়ারে আপনাদের যে শুরু থেকে মান্থলি ব্যাচগুলো হবে, থার্ড ইয়ারে একটা বিষয় খেয়াল রাখবেন, সেখানে কিন্তু কোনো নন মেজর কোর্স থাকবে না, কোনো বাংলা কোর্স নাই, বুঝেছেন? সবগুলোই 8টা কোর্স আছে। সেকেন্ড ইয়ারে 4টা মেজর, 2টা নন মেজর, থার্ড ইয়ারে গিয়ে 8টাই মেজর কোর্স। তাহলে বুঝেন পড়াশোনাটা কত বড় হবে। আবার নতুন করে সাবজেক্ট পাবেন, লিটারেরি ক্রিটিসিজম সাথে লিঙ্গুইস্টিক, যেটাকে সবাই ভয় পায়। তো শুরু থেকে যদি ক্লাসগুলো আপনারা করেন, তাহলে দেখবেন মান্থলি ক্লাসগুলো করলেও, আর কেন কোটেশন নিয়ে ঝামেলা, যেহেতু হচ্ছে থার্ড ইয়ারে বই আছে, এই কোটেশনগুলো বইয়ের মধ্যে যেহেতু আমাদের ইনক্লুড করাই আছে, তো শুরু থেকে মান্থলি বেস থেকে আপনারা কোটেশনগুলো পড়ে ফেলতে পারবেন। বুঝেছেন?
থার্ড ইয়ারের ক্লাস কি মানে সেকেন্ড ইয়ারের ক্লাস মানে পরীক্ষা শেষ হওয়ার পরপরই শুরু হবে? হ্যাঁ, কারণ বেশি সময় পাবেন না। তাহলে ফেব্রুয়ারিতেই শুরু হবে তাই না? পরীক্ষা শেষ যে মাসে হবে তার পরের মাস থেকে শুরু হবে, কারণ সময় কম। জানুয়ারিতেই শেষ। বিষয় হচ্ছে সময় কম থাকে তো, তাহলে ফেব্রুয়ারি থেকে শুরু করব। এর মধ্যে আপনাদের নতুন করে বইটাও চলে আসবে, নতুন অ্যালবাট্রস সেকেন্ড এডিশন, সেটাও চলে আসবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে থার্ড ইয়ারটা সিরিয়াস থাকতে হবে, কারণ সেখানে মেজর কোর্স 8টা, এবং নিয়মিত যদি পড়াশোনা না করেন তাহলে হবে না, এবং সময় পাবেন খুবই কম, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমায় নিয়ে আসার চেষ্টায় আছে। এই জন্য 1 বছরও সময় পাবেন কিনা এটা বলা যাবে না। হ্যাঁ, আমাদের অ্যালবার্টাস বই হচ্ছে একটু ডিসকাউন্ট দিবেন না? প্রাইস আপনাদেরটা একটু বাড়লেও বাড়তে পারে, কারণ এই বছর যেটা আছে এটাতে ডিটেইলসটা খুব কম আছে। আপনাদেরটা এই যে যেমন আমাদের নোটগুলো দেখছিলেন না, ডিটেইলস সবকিছু থাকে। কথা বুঝেছেন? এখন আমরা সেল দিচ্ছি হচ্ছে ডিসকাউন্ট 650 টাকা, ডিসকাউন্ট দিয়ে 550 টাকায়। তো আপনাদেরটা এরকমই থাকবে, বা একটু বাড়লে বাড়তে পারে, বা এরকমই থাকবে। কারণটা হচ্ছে আপনাদের পৃষ্ঠা আরো বাড়বে, কারণ আমরা যখন প্রথমবার বের করলাম এরপরে আরো অনেক কিছু আইডিয়া আসছে জিনিসটাকে কিভাবে আরো ভালো করা যায়, তাই না? এই জন্য আরো পেজ বাড়বে। তো পেজ বাড়লে একটু কস্ট বাড়ে। আর এতটুকু মাথায় রাখবেন যে আপনাদের যে বই আসবে, এই বছরও যে বইটা আসছে, আমরা বই থেকে কোনো ধরনের লাভ করি না। 650 টাকা যদি একটা বই বিক্রি করতাম তাহলে আমাদের এক লাভ থাকতো, কিন্তু 550 টাকা দিয়ে তাতে করে আমাদের 30 টাকা লস হয়। কেন জানেন? কারণ হচ্ছে বইটা কুরিয়ার সহ যে খরচ আসে তাতে করে 680 মানে 580 টাকা দাঁড়ায় কস্ট, সেখানে 550 টাকা দিয়ে দিচ্ছি। কারণ এই যে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলোর এখান থেকে তাদের ভর্তুকি দিয়েছি, এবং যারা ক্লাস করতেছে থার্ড ইয়ারে তাদেরকে বলে দিয়েছিলাম যে এখানে 1 টাকাও বাড়তি নেওয়া হবে না, প্রয়োজনে ভর্তুকি দেওয়া হবে। তাদেরকে হিসাব সহ দিয়ে দিয়েছিলাম, এই দেখেন এইটা এত খরচ, এটা এত খরচ, এই বইয়ের দামই আসছে। তারা টু কথাটাও বলেনি যে ভাই ডিসকাউন্ট দেন, কারণ তাদেরকে সব হিসাব দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? ঠিক। কারণ একটা বিষয় মনে রাখবেন, যদি আমাদের ওইরকম বিজনেস বা বই নিয়ে ব্যবসা করার চিন্তা থাকতো, তাহলে আমরা পাবলিকেশন দিয়ে লাইব্রেরিগুলোতে বই দিয়ে দিতাম অন্যদের মতো। আমরা সেটা করি নাই, কারণ আমরা জাস্ট আপনাদের যারা পেইড বেসে থাকে তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। যারা পেইড বেসে আছে তাদের মধ্যেই বইটা দিছি, বাইরে দেওয়া হয়নি, যাতে করে পেইড বেসের স্টুডেন্টদের। আপনারাই দিয়ে দেন? জি, বলছি কুরিয়ার বিল কি আপনারাই দিয়ে দেন? হ্যাঁ, কুরিয়ার ফিটা আমরাই দিয়ে দিছি। তবে সুন্দরবনে দিছি তো, যারা হোম ডেলিভারি নিছিল, যাদের শহর থেকে দূরে, অনেক দূরে বাসা, তাদেরকে তখন খরচটা কিছুটা দিতে হয়েছে। এরকম হাতে গোনা 8-10 জন ছিল, তারা নিজেরাই বলছে যে ভাইয়া আমার এখান থেকে যেতে এত টাকা খরচই হবে, তাহলে আমাকে বাড়িতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দেন। তখন তাদেরটা হোম ডেলিভারি দেওয়া হয়েছিল। যেমন আমাদের ঠাকুরগাঁয়ে যারা বই নিছে, ঠাকুরগাঁয়ে আমরা তো আছি, ঠাকুরগাঁয়ে সবার বাসায় গিয়ে বই দিয়ে আসছে, হোম ডেলিভারি দিয়ে আসছে, এবং আমরা নিজেরাই গিয়ে দিয়ে আসছিলাম। তো ঠিক আছে, পড়াশোনা করেন, আশা করি আর ভালো কিছু হবে। ফুল কোর্সটা তো 1,500 হয় না সবারই? শুরুতে তো মান্থলি কোর্স থাকে। মান্থলি কোর্স থার্ড ইয়ারের হচ্ছে পার মান্থ 500 টাকা করে ছিল। এখন আপনাদেরটা মান্থলি কোর্স হবে নাকি হচ্ছে ফাউন্ডেশন কোর্স হবে, এটা অতি দ্রুত জানতে পারবেন। যদি ফাউন্ডেশন কোর্স হয় তাহলে তো ফিটা অনেক কম হবে, কারণ কোর্স অনেক বেশি। চিন্তা করেন, 8টা কোর্স, হিউজ টপিক। আমরা হচ্ছে থার্ড ইয়ারের কোর্সটা চালাইছিলাম, মাসে 15টা ক্লাস ছিল, তাদের ফি ছিল 500 টাকা। ক্লাস মোটামুটি লাগছিল 5 মাস। 5 মাসের মধ্যে পুরো কোর্স শেষ হয়ে গেছিল বেসিকটা। তারপর প্রিপারেশন বেজে ফি নেওয়া হয়েছে ওদের 1500 টাকা, অর্থাৎ সব মিলে 2500 আর 1500 মোটামুটি কত হচ্ছে? 4000 না?
জি ভাইয়া। 4,000। 4,000 টাকা ওদের ফুল কোর্স কমপ্লিট, বইটা নিছে 550, অর্থাৎ 4,500। এই 4,500 টাকায় হয়ে গেছে। আপনি যদি থার্ড ইয়ারের সম্পূর্ণ বই, সম্পূর্ণ গাইড সবকিছু কিনতে চান, আপনার 5 থেকে 6,000 টাকা লাগবে। তো এই জন্য আমরা বলি ভাই থার্ড ইয়ারের বই আপনারা সাপ্লাই দিবেন না? হ্যাঁ, আমি বলি বই কেনার দরকার নাই। যে বইগুলো লাগবে, যেগুলো না কিনলে হবে না, সেই বইগুলো আমরা বলেই দিব। সেই বইটা 500-600 টাকার মধ্যে হয়ে যাবে। অর্থাৎ আপনার সব মিলে বইয়ের খরচ যেটা হতো সব বই কিনলে গাইড সহ, সেই বইয়ের টাকা দিয়ে আপনি আমাদের সমস্ত ধরনের কোর্স, আমাদের নোট এবং যে কয়েকটা বই লাগবে সবগুলোই কমপ্লিটলি পেয়ে যাবেন সেই টাকার মধ্যে। পুরো থার্ড ইয়ারটা আপনার মোটামুটি 5,000 টাকার মধ্যেই হয়ে যাবে কোর্স সহ। বুঝেছেন? জি ভাইয়া। আর আপনি যদি শুধু প্রাইভেটেই পড়েন, অফলাইনে কোথাও যারা কোর্স সিস্টেমে পড়ায়, আপনি খেয়াল করলে দেখবেন 8-9 মাস ধরে 500 টাকা, 700 টাকা, 1,000 টাকা করে ফি নেয়। আর যেখানে কোর্স সিস্টেমে পড়ায় 8-10 হাজার টাকা চার্জ করে পুরো কোর্স, তাও মনে হয় বেশি নেই। নিজেরাই জানেন অফলাইনে তো অনেকে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ছে না অনেকে, আপনারা পড়ছেন না অনেকে, পড়েন নাই প্রাইভেট অফলাইনে? না ভাইয়া পড়ি নেই। কেউ পড়েন নাই? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া না ভাইয়া। মাসে 15 টাকা। কত টাকা করে মাসে নিত যারা পড়ছেন? 500? 1500, 1,500 কয়টা ক্লাস হইতো মাসে? কয়দিন? সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে, তাও তো 1 ঘন্টার অনেকটুকু কথা হয়তো। 1500 টাকা যদি মাস পড়ানো হয়, চিন্তা করেন। আর আমরা 400-500 টাকা নিলেই আমাদের বেশি হয়ে যায়, বলে যে ভাই একটু কমানো যায় না। কিন্তু আপনাদের পিছনেই সমস্ত প্রায় খরচ চলেই যায়। কারণ এই প্রচন্ড মানে সাবজেক্টটা দেখবেন, পরীক্ষাটা দিয়ে সিলেবাসটা বের করে দেখবেন কতগুলো পড়া, হিউজ সিলেবাস, কতগুলো কবিতা। এই যে সেকেন্ড ইয়ারে যদি 6টা হয় তাহলে থার্ড ইয়ারে 7টা না হয় 8টা হয় কেন? থার্ড ইয়ারে 8টাই হয়েছে এবং বাংলাগুলোও নাই, সবগুলোই মেজর। আমাদের পুরো অনার্সের কোর্সটা আমি বলি, আমাদের পুরো অনার্সের কোর্সটা হচ্ছে 120 ক্রেডিটের। এখানে 120 ক্রেডিট কিভাবে, একটু মানে কম বেশি হইলো। আমাদের হচ্ছে এই যে ফার্স্ট ইয়ারে হচ্ছে 24 ক্রেডিট, সেকেন্ড ইয়ারে হচ্ছে 24 ক্রেডিট, থার্ড ইয়ারে আসে 8টায় 32 ক্রেডিট, আর ফোর্থ ইয়ারে হচ্ছে 40 ক্রেডিট। তাহলে কত হয়? 24-24 48 আর 32 80, আর ফোর্থ ইয়ারে হচ্ছে 40। এই যে 120 ক্রেডিট, এই 120 ক্রেডিটের মধ্যে 120 ক্রেডিটই আপনার পেতে হবে পাস করতে হলে। যদি 120 ক্রেডিট আপনি না পান তাহলেই হবে না। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে পাস থাকতে হবে, তাহলে আপনার সিজিপি রেজাল্ট আসবে। এই 120 ক্রেডিট এভাবেই মূলত হচ্ছে মিলানো হয়েছে। 24-24 48, থার্ড ইয়ারে 32 আর ফোর্থ ইয়ারে হচ্ছে 40। বুঝেছেন? জি ভাইয়া। যেমন থার্ড ইয়ারে একটা কবিতা বই নাম হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি, সেখানে 4 জন লেখকের বই আছে, কবিতা আছে। সেই 4 জনের এক একজনের এই কবিতা আছে 4টা-5টা করে। 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি আছে, সেখানে পোয়েট আছে 5 জন, এক একজনের কবিতা আছে 6টা, 7টা, 5টা, 4টা, 3টা এরকম করে আছে। তারপর পোয়েট্রি এন্ড ড্রামা একসাথে, পোয়েট্রিও আছে ড্রামাও আছে একটা বইয়ের মধ্যে, সেখানে 2টা কবিতা আছে, 2টা ড্রামা আছে। নন ফিকশনাল প্রোজ, অব স্টাডিজ, যেমন ফার্স্ট ইয়ারে পড়েছিলেন না ফ্রান্সিস বেকনের, জি ভাইয়া। এই ফ্রান্সিস বেকনের এই লেখা এখানে 6টা না 7টা লেখা আছে। তো অব স্টাডিজ পড়ে আইডিয়া হওয়ার কথা ফ্রান্সিস বেকন কেমন। সহজ না ফ্রান্সিস বেকনের অব স্টাডিজ? জি ভাইয়া। তো এই থার্ড ইয়ারে ওনার লেখাই 6-7টা গদ্য আছে, প্রোজ আছে। তো নন ফিকশনাল প্রোজে ওনার লেখা আছে, ওখানে 5 জন লেখক আছে, এডমন্ড বার্গ আছে, এডিসন স্টিলি আছে, অনেক কিছু নতুন কিছু পাবেন। তো এই জন্য শুরু থেকে না পড়লে সময় হবে না, ঠিক আছে? আমাদের লক্ষ্য থাকবে থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে ঈদের সময়, ঈদের আগে পরে তাদের রেজাল্ট হবে, আপনাদের প্রিপারেশন বেস শুরু হবে। তাদের রেজাল্টের আগে আগে আপনাদের মান্থলি বেস শেষ হয়ে যাবে।
যাতে করে আমরা 7-8 মাস সময় প্রিপারেশন পেজে সময় দিতে পারি, আর বাকি সময়টা বেসিক গুলো ক্লিয়ার করে দেবো। হিউজ বেসিক জানতে হবে থার্ড ইয়ারে, লিঙ্গুইস্টিকের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। ওই থার্ড ইয়ারে উঠে বুঝতে পারবেন যে বিউটি বাট আর পিউটি পুট কেন হইলো, পিউটি পাট কেন হইলো না। ঠিক আছে, টাটা, বাই বাই। ওকে ভাইয়া।